হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ আচারিয়া। আজকে আমার আলোচ্য বিষয় বাংলা নিয়ে, অর্থাৎ সেকেন্ড সেমিস্টার যাদের মেজর পেপার 3। তোমরা আশা করি সবাই হাতে সিলেবাস পেয়েই গেছো। যদি তোমরা বাংলার সিলেবাস না পেয়ে থাকো, আমাকে তোমরা কমেন্টস বক্সে জানাবে। আমি অবশ্যই তোমাদেরকে সেই সিলেবাস তোমাদের হাতে পৌঁছে দেব। তো আজকে আমার যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে মেজর পেপার 3। তো সেকেন্ড সেমিস্টার মেজর পেপার 3 যেটা থাকছে সেটা হচ্ছে গিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসে আধুনিক যুগ। তো বাংলা সাহিত্যের ইতিহাসে আধুনিক যুগের সংক্ষিপ্ত পরিচয়। প্রথমার্ধে কি থাকছে ১৯ শতক এবং দ্বিতীয়ার্ধে থাকতে বিংশ শতক। ১৯ শতকের যেটা আমি ১ম পার্টটা ১ নম্বর পার্ট যেটা গদ্য প্রবন্ধ আছে, ফোর্ট উইলিয়াম কলেজ আছে, তোমার রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ফার্স্ট সেমিস্টার তোমরা এর সাথে পরিচিত হয়ে এসেছো এবং যদি পরিচিতি না হয়ে থাকো, পরবর্তীতে আমি এটা আলোচনা করেই দেব। কিন্তু আজকে আমার কিন্তু সেটা আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় আজকে যেটা থাকছে, সেটা হচ্ছে বাংলার পত্র বা সাময়িক পত্রিকা। ওই ১৯ শতকের বাংলায় যে সাময়িক পত্রিকাগুলো ছিল, সেই সম্পর্কে তোমাদের আজকে আমি আলোচনা করব। তার আগে আমি বলে দিই যে তোমাদের সিলেবাসে কি, কি থাকছে, অর্থাৎ তোমাদের কি, কি পড়তে হচ্ছে। দিগদর্শন, সংবাদ প্রভাকর, তত্ত্ববোধিনী পত্রিকা এবং বঙ্গদর্শন পত্রিকা। এই কয়েকটি তোমাদের, এই ৪ টে তোমাদের পড়তে হচ্ছে। এই ৪ টে আজকে আমি আলোচনা করব যে এই বিষয় থেকে কি, কি আসছে। দেখো, প্রথমত বলে রাখি এখান থেকে কিন্তু ১২ নম্বরের প্রশ্ন তোমাদের আসে না। যেটা আসে 6 মার্কসের অথবা শর্ট কোয়েশ্চেন হিসাবে 3 মার্কসে। তো আজকে আমি আলোচনা করছি দিগদর্শন পত্রিকা। এই দিগদর্শন পত্রিকা যখন তোমাদের আসবে তোমাদের কি লিখতে হবে? দেখো, প্রথমেই তোমাকে লিখতে হবে আবির্ভাব এবং সম্পাদনা। তারপরে লিখতে হবে কি এই পত্রিকার গুরুত্ব বা অবদান। এই হিসাবে তোমরা যদি টু দি পয়েন্ট করে 6 মার্কসের এবং 3 মার্কসের যদি আসে, সম্ভবত এরকমই আসে যে এই পত্রিকার সাথে কে, কে জড়িত ছিল, এই পত্রিকার সম্পাদকের নাম কি? এই পত্রিকার কবে প্রকাশিত হয়? এই ধরনেরই আসে। তো আজকে আমি 6 মার্কসের বলছি। আশা করি 6 মার্কসের করলেই তোমাদের 3rd মার্কসের মানে 3 মার্কসেরও তোমরা অ্যান্সার পেয়ে যাবে। আর যদি তোমাদের 12 মার্কসের আসে, তো 6 মার্কসের করলেই আমি যেটা বলছি অ্যান্সারটা, আমি যতটুকু আলোচনা করছি, এর বিস্তারিতভাবে তুমি যখন জানবে তখন তুমি এটা 12 মার্কসের অ্যান্সার করতে পারবে। দেখো, প্রথমে আসছে আবির্ভাব। কত সালে? ১৮১৮ সালে এপ্রিল মাসে এই পত্রিকাটি শ্রীরামপুর মিশন থেকে সম্পাদিত হয়। এর সম্পাদনা কে ছিল? মানে কার সম্পাদনা হয়েছিল? এ ছিল জন ক্লার্ক এবং মার্সম্যান। এরপর আসছি এর লক্ষ্য বা অবদান, গুরুত্ব বা অবদান। এই পত্রিকাটি কিন্তু তৎকালীন মানে বঙ্গ সমাজে বিশেষ গুরুত্ব ছিল। কারণ এই সময় যুবলোকের কাছে যে সংগৃহীত বিভিন্ন নানা উপদেশ, নানা তথ্য, সেগুলো মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে বা শিক্ষিত যুবক সম্প্রদায়ের কাছে পৌঁছে দেওয়াই এই পত্রিকার প্রধান উদ্দেশ্য ছিল। বিভিন্ন শিক্ষামূলক আলাপ আলোচনা ভিত্তিক যে আলোচনা ছিল, সেটাই কিন্তু এই পত্রিকায় ছিল। ঠিক আছে? এই ব্যাপারটা বিশেষ কোনো নেই। তুমি বিস্তারিত যদি তুমি নোটস পেতে চাও, সেটা আমি নোটস আকারে তোমাদেরকে দিয়ে দিতে পারি। আমি জাস্ট সংক্ষিপ্ত তোমাদেরকে আলোচনা করছি, কারণ এই স্বল্প আয়তনে আলোচনার মধ্যে বিস্তারিত আলোচনা করা যায়নি। তো নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে আমার সংবাদ প্রভাকর। এখন আমি যে পত্রিকাটা আলোচনা করছি সেটা হচ্ছে সংবাদ প্রভাকর। এই পত্রিকাটিও ১৮৩১ খ্রিস্টাব্দে ২৮শে জানুয়ারি ঈশ্বর গুপ্তের সম্পাদনায় প্রকাশিত। তোমরা ঈশ্বর গুপ্ত সম্পর্কে তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছো, যুগ সন্ধিক্ষণের কবি কাকে বলা হয়, এবং ১৮৫৩ খ্রিস্টাব্দে মাসিক সংস্করণ হিসাবে এটা প্রকাশিত হয়। তাহলে এর প্রকাশনার সময়টা আমরা জানতে পেলাম। কার সম্পাদনায় হলো ঈশ্বর গুপ্ত, এটা আমরা জানতে পেলাম। এবার এটি সপ্তাহে ৩ বার প্রকাশিত হতো। সপ্তাহে এই পত্রিকাটা ৩ বার প্রকাশিত। এই পত্রিকা ১ম বাঙালির সাংস্কৃতিক জীবনের প্রতীক হয়ে উঠেছে। অর্থাৎ বাঙালির যে নিজস্ব সংস্কৃতি বা কৃষ্টি আছে, তার প্রভাব কিন্তু এই পত্রিকায় ১ম আলোচনা করা হয় এবং কবি ঈশ্বর গুপ্ত তিনি কিন্তু খুব যত্ন সহকারে এবং খুব গুরুত্ব সহকারে কিন্তু বাঙালি সাহিত্য সংস্কৃতিকে তার এই পত্রিকায় তিনি জায়গা করে দেন। এই পত্রিকায় বাঙালি নানাভাবে প্রভাবিত হয়েছে। কেননা সংবাদ প্রভাকর
প্রাচীন ও নবীন উভয় সমাজের মধ্যে সংযোগ স্থাপনের কাজ করতেন। ঠিক আছে? এই ছিল সংবাদ প্রভাকর আমি যেটা আলোচনা করলাম। আমার পরবর্তী যে আলোচ্য হচ্ছে সেটা হচ্ছে তত্ত্ববোধিনী পত্রিকা। এরপর আমি যে পত্রিকা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে তত্ত্ববোধিনী পত্রিকা। এই তত্ত্ববোধিনী পত্রিকা 1843 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনায় কিন্তু এটি প্রকাশিত হয় এবং এই পত্রিকাটি পরে কেউ দেবেন্দ্রনাথ ঠাকুর অক্ষয় কুমার দত্তকে এই পত্রিকার সম্পাদনার ভার দেন। তিনি 1843 থেকে 1855 অর্থাৎ 12 বছর তিনি এই দায়িত্ব পালন করেন। অক্ষয় কুমারের পর যারা আসে পরবর্তী সম্পাদক রূপে নবীনচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ ঠাকুর, অযোধ্যনাথ পাকরাশি, হেমচন্দ্র বিদ্যারন্ত, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, কীতীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন এরা বারবার এই পত্রিকার সঙ্গে কিন্তু সম্পাদনার কাজ করে গেছে। এই পত্রিকার অবদান কি বা গুরুত্ব কি ছিল? মানে যদি আমি গুরুত্বের কথা আসি, এই পত্রিকার তাদের প্রধান গুরুত্ব ছিল কি যে হিন্দু ধর্ম মানে বিশুদ্ধ ধর্ম প্রচার। এই পত্রিকার প্রধান গুরুত্ব মানে তার অবদানই ছিল বিশুদ্ধ ধর্ম প্রচার। উদ্দেশ্য হলো পরবর্তীতে কিন্তু সামাজিক, রাজনৈতিক, পৌরাণিক, সাহিত্যিক বিভিন্ন বিষয়েও এই পত্রিকা কিন্তু আলোচিত হতে লাগলো এবং বঙ্গদেশের প্রাকৃতিক, ঐতিহাসিক, পুরাবিত বিভিন্ন যে আমাদের বঙ্গদেশ বাংলায় যে প্রাকৃতিক বিভিন্ন যে একটা সৌন্দর্য আছে সেই সমস্ত বিষয়ে কিন্তু এই পত্রিকায় বারবার উঠে এসেছে। এছাড়াও দর্শন আরো নানা পত্রিকা প্রকাশিত, সেখানে বাঙালি সংস্কৃত ও বাংলা গদ্যের বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এই বঙ্গদর্শন, এই তত্ত্ববোধিনী পত্রিকার পরে কিন্তু বঙ্গদর্শন পত্রিকার কিন্তু সমানভাবে তার গুরুত্ব ছিল। আমরা পরবর্তীতে আমি আসছি বঙ্গদর্শন নিয়ে আলোচনায়। কিন্তু তত্ত্ববোধিনী পত্রিকার আলোচনা করতে গেলে কিন্তু বঙ্গদর্শন আসছে। কারণ কি সেই সময় সাহিত্য, ইতিহাস, ভূগোল, দর্শন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিভিন্ন যে বিষয়বস্তু বাংলার সমস্তই কিন্তু এই তত্ত্ববোধিনী পত্রিকায় আছে। অর্থাৎ আমরা যখন দেখলাম বঙ্গদর্শন থেকে ধীরে ধীরে তত্ত্ববোধিনী পত্রিকায় কিন্তু তার আধুনিকতার মাত্রা আস্তে আস্তে বাড়িয়ে তোলা হলো এবং তার এই যে একটা সংকীর্ণ গণ্ডি ছিল সেই সংকীর্ণ গণ্ডি ছাড়িয়ে কিন্তু তত্ত্ববোধিনী পত্রিকা ধীরে ধীরে দিয়ে তার ব্যাপ্তি লাভ করলো কিসের দিকে? পুরো বাংলার সংস্কৃতি, ইতিহাস, ভূগোল, দর্শন, পুরাতত্ত্ব বিভিন্ন বিষয়, প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু ধীরে ধীরে এই পত্রিকায় উঠলো। পরবর্তী পত্রিকা যেটা আমি আসছি, এরপর আমার যে আলোচ্য বিষয় যে পত্রিকা হলো সেটা হচ্ছে বঙ্গদর্শন পত্রিকা। 1872 খ্রিস্টাব্দে বঙ্গাব্দে 1279 খ্রিস্টাব্দে পয়লা বৈশাখ বঙ্কিমচন্দ্রের সম্পাদনায় বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়। এই পত্রিকারও লক্ষ্য ছিল কি? এই নবযুগের সাধনার বাণীর থেকে যারা বঞ্চিত ছিল অর্থাৎ নবশিক্ষিত বাঙালি ধর্মীয় আন্দোলন থেকে তারা কি করছিল? ধীরে ধীরে দূরে সরতে শুরু করেছিল। বঙ্কিমচন্দ্র এই পত্রিকার মাধ্যমে এই নবীন যারা বাঙালি ধর্মীয় চেতনা সম্পন্ন নবীন বাঙালি শিক্ষিত যুব সম্প্রদায় তাদেরকে ধীরে ধীরে তিনি এই পত্রিকার মাধ্যমে তিনি সেই ধর্মীয় চেতনার দিকে আকৃষ্ট করেন এবং এই মাধ্যমে বলা যেতে পারে বাঙালি ধর্মচিন্তা একটা নতুন চেতনা আসে। এবার যদি আমি এর অবদানে আসি, এই পত্রিকার মাধ্যমে বঙ্কিমচন্দ্র কি করতে চেয়েছিলেন? আমি তো বলেছি ধর্মীয় আলোচনা, একটা সাহিত্যিক গোষ্ঠী গড়ে তুলতে চেয়েছিলেন। অর্থাৎ বিভিন্ন সাহিত্যিক বিষয়ে যে বিষয়বস্তু এর মধ্যে আলোচনা হচ্ছে। যেমন এই সাহিত্যিক আলোচনার মধ্যে কে ছিল? চন্দ্রনাথ বসু, রাজকৃষ্ণ মুখোপাধ্যায়, রামদাস সেন, চন্দ্রশেখর মুখার্জি প্রমুখ। এবার পরবর্তীতে তিনি বাংলাদেশের শিক্ষা বিস্তারের ব্যাপার বঙ্গদর্শন একাধিক পাশ্চাত্য শিক্ষার প্রসার চেয়েছিলেন এবং অন্যদিকে শিক্ষাকে মাতৃভাষার মাধ্যমে প্রচার করা তার মূল উদ্দেশ্য। তিনি এই পত্রিকাটাকে কিন্তু বারবার তুলে ধরেছিলেন। এরপর বঙ্গদেশের যে কৃষক সমাজ যে নানাভাবে বঞ্চিত, তারা নানাভাবে লাঞ্ছিত, সেই আলোচ্য কিন্তু এই বঙ্গদর্শন পত্রিকায় আলোচিত হয়েছে। এইভাবে করে বঙ্কিমচন্দ্র তার এই বঙ্গদর্শন পত্রিকায় এটা বাংলার একটা সামরিক দিকটি তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। কিন্তু আমরা যতটা এই ৪ টে যেটা আমরা পড়লাম যে দিগদর্শন, সংবাদ প্রভাকর, তত্ত্ববোধিনী পত্রিকা এবং বঙ্গদর্শন, এই ৪ টা যে আমরা সাময়িক পত্রিকা পড়লাম সবারই কিন্তু উদ্দেশ্য ছিল হয় বাংলাদেশের হয় সামাজিক বা অর্থনৈতিক, রাজনীতিক, ধর্মীয়, প্রাকৃতিক সৌন্দর্য বিভিন্ন বিষয় তুলে ধরা।
তাহলে আমরা এই ৪ টি পত্রিকার মধ্যেই কিন্তু আমরা পেয়ে গেলাম মূল আলোচ্য বিষয়বস্তু কি। তো তোমাদেরকে আমি আগেই শুরুতেই বলেছি যে এই পত্রিকার থেকে কিন্তু তোমাদের ২ টো বা ৩ টে প্রশ্ন কিন্তু অবশ্যই আসে। হয় ৬ নম্বরে এবং ৩ নম্বরে। তাহলে তোমরা সম্পাদনা কে ছিলেন আমি বলেই দিলাম, এখানে তোমরা উত্তর পেয়ে গেলে। আর 6 নম্বরে যেগুলো লিখতে হয় আরেকটু বাড়তি লিখতে হতে পারে। ১২ নম্বরের খান থেকে আসে না। যদি তোমরা ১২ নম্বর করে একটা দেবে না হলে তোমার ২ টো প্রশ্ন একসাথে দেবে। তো পরবর্তী ভিডিও যেটা আমি আসছি তোমাদের, পরবর্তী ভিডিও আমি যেটা করতে যাচ্ছি তোমার, এবং ফোর্ট উইলিয়াম কলেজ যেটা আছে তোমাদের বদুয়ার প্রবন্ধ, পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। আমি খুব শীঘ্রই কিন্তু তোমাদের নেক্সট আরেকটা কথা বলে রাখি, তোমরা কিন্তু ভিডিওটাকে আমাকে সাবস্ক্রাইব করো। তোমরা যত বেশি করে সাবস্ক্রাইব করবে, আমি কিন্তু তত উৎসাহ পাবো এবং আমি নতুন, নতুন বিষয়বস্তু বাংলার যে আলোচ্য বিষয়গুলো উদাহরণ সহ এবং কি উত্তর সহ তোমাদের কাছে যাতে পৌঁছে দিতে পারি, ফার্স্ট সেমিস্টারের মতো তোমরা যেন খুব উপকৃত হতে পারো। এই আমার ধারণা, এই আমার আশা থাকলো। আজকে এখানে রাখছি। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা